আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলুন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে তাহলে সেন্ট্রাল ফোর্স করব। সেন্ট্রাল ফোর্সটা কোন ফোর্সকে বলে? যেই ফোর্সটা কোনো একটা ফিক্সড পয়েন্টের দিকে বা তার বিপরীত দিকে, মানে তার অভিমুখ থাকবে, মানে ইট ইজ ডাইরেক্ট টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট অর অ্যাওয়ে ফ্রম এ ফিক্সড পয়েন্ট, এরকম একটা ফোর্সকে আমরা সেন্ট্রাল ফোর্স বলবো। যেমন তোমরা দেখো এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট পি, ফোর্সটা যেটা আছে সেটা তোমার এই অরিজিন থেকে বাইরের দিকে, এই পি পয়েন্টে যে ফোর্সটা কাজ করছে সেটা অরিজিনের বাইরের দিকে রেডিয়ালি আউটওয়ার্ড রয়েছে। তো সেই অবস্থায় আমি আর এই ফোর্সটা যেটা হবে সেটা কিন্তু আমার ডিস্টেন্স অরিজিন থেকে আমার দূরত্বের ওপর নির্ভর করবে, মানে এফ যেটা আছে সেটা উইল বি আ ফাংশন অফ আর। তখন আমরা এই ফোর্সটাকে বলবো সেন্ট্রাল ফোর্স। এফ শুড বি আ ফাংশন অফ আর। আরটা কি? আর হচ্ছে ও থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটাকে আমি আর বলছি। ঠিক আছে, তাহলে যদি আমার ফোর্সটা একটা ফিক্সড পয়েন্ট থেকে তার দূরত্বে, যে পয়েন্টে ফোর্সটা কাজ করছে সেই পয়েন্টের একটা ফিক্সড পয়েন্ট থেকে সেই পয়েন্টের দূরত্বের প্রপোর্শনাল হয়, বা কোনো রকম ভাবে ডিপেন্ড করে, প্রপোর্শনাল না, কোনো রকম ভাবে ডিপেন্ড করে, ফাংশন হয়, এবং ওই ফিক্সড পয়েন্টের দিকে বা তার বিপরীত দিকে ডাইরেক্টেড হয়, তাহলে সেই ফোর্সটাকে আমরা বলবো সেন্ট্রাল ফোর্স। ঠিক আছে? তো তো এইখানে একটা ছবি দিয়েছি, এটা হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে বোঝাচ্ছে। পি পয়েন্টের ফোর্স হচ্ছে এফ, এফ হচ্ছে ফাংশন অফ আর, আর হচ্ছে ওপি, যেটা হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। আর কি? এটা কোন দিকে ডাইরেক্টেড? অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, ও পয়েন্টের বিপরীত দিকে। যদি এটা ও পয়েন্টের দিকে ডাইরেক্টেড হতো তাও এটা সেন্ট্রাল ফোর্সের মধ্যে পড়তো। ঠিক আছে? তো তো চলো ডেফিনেশনটা একটু লিখে দিই আগে। ডেফিনেশনটা একটু লিখি। দ্য ফোর্স হুইচ ইজ ডাইরেক্টেড, দ্য ফোর্স which is directed towards or away from a fixed point, towards or away from a fixed point, and is proportional to, is proportional to, proportional না, proportional কথাটা ভুল হচ্ছে, proportional বলবো না, and is a function of, কারণ ইনভার্সলি proportional হতে পারে, and is a function of the distance from the fixed point, from the fixed point, comma, is called a central force. Central force. तो देखे now, the force which is directed towards or away from a fixed point and is function of the distance from the fixed point, and is a function of the distance from the fixed point is called central force. এটা ম্যাথমেটিক্যালি এটাকে আমি এভাবে লিখবো, f of r, f ফাংশন বা f ভেক্টর লিখবো, f of r লিখবো না, f ভেক্টর লিখবো, ইকুয়ালস টু ফাংশন অফ r, r ক্যাপ, ফাংশন অফ r, r ক্যাপ। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম অফ, ম্যাথমেটিক্যাল ফর্ম অফ সেন্ট্রাল ফোর্স। ফাংশন অফ আর ইন্টু আর ক্যাপ, মাইনাসও হতে পারে, মাইনাস হলে আমরা বোঝাবো যে এই আর ভেক্টরের অপোজিট দিকে আছে। ঠিক আছে? তো মাইনাস হলে বুঝবো যে আমার ডাইরেকশনটা অপোজিট। এক কাজ করি, এটাকে একটা কাজ করি, এখানটায় প্লাস মাইনাস করে দিই। প্লাস হচ্ছে যখন ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন,
ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, আর নেগেটিভ হবে যখন ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য অরিজিন। নেগেটিভ হবে যখন ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য অরিজিন। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তো এখানে প্লাস মাইনাস করে দিচ্ছি এফ অফ আর আর ক্যাপ। ঠিক আছে, তাহলে আমাদের সেন্ট্রাল ফোর্স হলো, এক্সাম্পল কি আছে, দুটো এক্সাম্পল বলো তো সেন্ট্রাল ফোর্সের এক্সাম্পল। দুখানা চেনা ফোর্স এক্সাম্পল দাও তো যারা সেন্ট্রাল ফোর্সের মধ্যে পড়ছে। একটা ফোর্স একটু মানে কিছুদিন আগেই পড়েছো, তোমাদের এই জিপিএম এর মধ্যেই রয়েছে, বলো। গ্র্যাভিটেশন। একদম, গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স, আর আরেকটা গ্র্যাভিটেশনাল এর সাথে সিমিলারিটি আছে, তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়বে, কি ফোর্স? ইলেকট্রিক। একদম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এরা দুজনেই ইনভার্স স্কয়ার ল ওপর ডিপেন্ড করে। both depends on inverse square law of forces. Both depends on inverse square law of force. Inverse square law পড়ে দিচ্ছি, inverse square law। মানে ইনভার্স স্কয়ার ল বলতে আমি বলতে চাচ্ছি এফ যেটা আছে সেটা প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার, আর ক্যাপ। এফ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার আর ক্যাপ, এটা হচ্ছে ইনভার্স স্কয়ার ল। তাই জন্য এরা কুলাম, এরা কার আন্ডারে পড়ে যাচ্ছে? আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্সটাকে কুলাম ফোর্সও বলতে পারো, যাই হোক। তো এই দুটোকে আমরা কি বলছি? এটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সেন্ট্রাল ফোর্সের কিছু প্রপার্টিজ নিয়ে একটু আলোচনা করি। কি কি প্রপার্টিজ আছে সেন্ট্রাল ফোর্সের? চলো, প্রপার্টিজ অফ সেন্ট্রাল ফোর্স। আচ্ছা, প্রপার্টিজ গুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রপার্টিজ গুলো ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। কি কি আছে প্রপার্টিজ? নাম্বার 1, আগে প্রপার্টিজ গুলো লিখে দিই, তারপর প্রপার্টিজ গুলোর প্রুফ করব। ফার্স্ট অফ অল, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভড। Momentum is conserved for a particle. Angular momentum is conserved for a particle moving under central force. Moving under central force. যে পার্টিকেলটা সেন্ট্রাল ফোর্সের জন্য মুভ করছে বা সেন্ট্রাল ফোর্সের এফেক্টের জন্য মুভ করছে, তার ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকবে। সেকেন্ড, the trajectory orbit or path of the particle moving under central force will be confined to a plane. যে পার্টিকেলটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মুভ করছে
সেটা একটা প্লেনের মধ্যেই থাকবে, মানে একটা তলের মধ্যে, আইদার এক্স ইকুয়ালস এক্স ওয়াই প্লেন বা ওয়াই জেড প্লেন বা কোনো একটা প্লেন, সেই প্লেনের মধ্যে ফিক্সড থাকবে, 3 ডাইমেনশনে মুভ করতে পারবে না, 2 ডাইমেনশনে মুভ করবে, বুঝতে পারছো তো? একটা প্লেনের মধ্যে ফিক্সড থাকবে। তার ট্র্যাজেক্টরি, অরবিট বা পাথ, অরবিট কেন বলা হচ্ছে সেটা আমি একটু পরে বলবো, ঠিক আছে? তো থার্ড পয়েন্ট, এরিয়াল ভেলোসিটি। এবার এরিয়াল ভেলোসিটিটা কি সেটা একটু লিখে রাখি, দ্যাট ইজ এরিয়া সুইপড আউট swept out area swept out, এটা swept by the radius vector joining the area swept out by the radius vector joining the fixed point and the point of force. And the point where force is acting. এই কথাটা ঠিক হচ্ছে না, এক কাজ করি, এটা এতটা না লিখে একটু শর্ট করে দিই, একটু এটাকে বরঞ্চ বুঝিয়ে দেবো একটু পরে, এইভাবে লেখাটা ঠিক হচ্ছে না। আচ্ছা, এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, এটার মানে কি, the radius vector sweeps equal area in equal interval of time, in equal interval of time. এবার কথাটা লিখে দিই যে এখানটায় রেডিয়াস ভেক্টরটা কোন দুটো পয়েন্টকে জয়েন করছে, দ্য রেডিয়াস ভেক্টর জয়েন্স রেডিয়াস ভেক্টর, রেডিয়াস ভেক্টর বলতে এখানে কি বলতে চাইছি, is joining the point of force, point of force, যে পয়েন্টে ফোর্সটা কাজ করছে, the point of force to the fixed point. যে পয়েন্টের দিকে ফোর্সটা কাজ করছে, আমরা তো জানি যে সেন্ট্রাল ফোর্সটা কি হয়, যে ফোর্সটা একটা ফিক্সড পয়েন্টের দিকে কাজ করে, তো এই দুটো পয়েন্টের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটাই হচ্ছে আমার, মানে সরি, ফিক্সড পয়েন্টের থেকে যে পয়েন্টে ফোর্সটা কাজ করছে ওদের মধ্যে ডিস্টেন্সটাই হচ্ছে রেডিয়াস ভেক্টরটা, ঠিক আছে? এটাকে একটা এক্সাম্পল দিলে তোমরা, সেন্ট্রাল ফোর্সের বেস্ট এক্সাম্পল কি হচ্ছে, তুমি ধরতে পারো যে আমাদের যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, এটা ধরো আমাদের, এইটা ধরো একটা মানে অরিজিন, সূর্য রয়েছে আর তার থেকে ধরো সামওয়্যার কিছু দূরে আমার পৃথিবীটা রয়েছে, এইখানটায় আমার পৃথিবীটা রয়েছে। তো পৃথিবীটা কি করছে খেয়াল করে দেখো, এক্ষেত্রে একটা ইলিপ্টিক্যাল অরবিটে, একটা ইলিপ্টিক্যাল অরবিট, একটা ইলিপ্টিক্যাল অরবিটে রোটেট করছে। তো এবার একটা জিনিস দেখো, যে ধরো তোমার পৃথিবীটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেল ডেল্টা টি টাইম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ছিল, এ পয়েন্টে ছিল বি পয়েন্টে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, টাইম নিল, এ পয়েন্টে ছিল এক টাইম টি
আর বি পয়েন্টে গেল অ্যাট টাইম টি প্লাস ডেল টি। তাহলে ডেল্টা টি টাইমে এই যে রেডিয়াস ভেক্টর আর, এইটা হচ্ছে রেডিয়াস ভেক্টর আর, যেটা আমার অরিজিন থেকে এই পয়েন্টটাকে আমাকে কি বলবো, এই পয়েন্ট দুটো পয়েন্টকে জয়েন করছে। তাহলে খেয়াল করে দেখো কত পরিমাণ এরিয়া সে কভার করলো, এই রেডিয়াস ভেক্টরটা কত পরিমাণ এরিয়া সে সুইপ করলো বা তৈরি করলো, এই পরিমাণ এরিয়া তৈরি করলো। এই এরিয়াটাকে আমি বলতে পারি, এরিয়া ইকুয়ালস টু ডেল্টা এ। তারপর ব্যাপারটা বুঝতে পারছো তো, ডেল্টা টি টাইমের মধ্যে সে ডেল্টা এ পরিমাণ এরিয়াকে সুইপ করে গেল, মানে এত পরিমাণ এরিয়াটাকে সে কভার করলো। বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ স্যার। এবার ধরো একই রকম ভাবে, এটা তো এ থেকে বিতে গেল, ডেল্টা টি টাইমে সি থেকে সে ডিতে গেল, ডেল্টা টি টাইমে সে সি থেকে ডিতে গেল, টাইম সেই ডেল্টা টি টাইম। তাহলে যে এরিয়াটা কভার হবে, এই এরিয়াটাও কিন্তু আমার কার সমান হবে, আমার ডেল্টা এর সমান হবে। তার মানে একই টাইমে সে একই পরিমাণ এরিয়া কভার করছে। বুঝতে পারছো কি না এটা আমি বলো, একই টাইমের মধ্যে, একই টাইম ইন্টারভেলে এই রেডিয়াস ভেক্টর আর যেটা আছে সেটা আমার এক পরিমাণ এরিয়াকে কভার করছে, কারণ এটাও তো আরই হবে। বুঝতে পারছো কিনা বলো। The radius vector will sweep equal area in equal interval of time. এ থেকে বি পয়েন্টে গেল, যে এরিয়াটা কভার করলো সেটা হচ্ছে ডেল্টা এ। আবার সে যখন সি থেকে ডি তে সেই একই টাইম ডেল্টা টি টাইমের মধ্যে গেল, যে পরিমাণ এরিয়াটা কভার করলো সেটাও আমার ডেল্টা এ হবে। বোথ এরিয়া উইল বি সেম। বুঝতে পারলে কি না বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে তো। তো এইটা হচ্ছে আমার এই কি বলে এরিয়াল ভেলোসিটির কেসটা, যে এরিয়াল ভেলোসিটি মানে একই পরিমাণ এরিয়া একই পরিমাণ টাইমের মধ্যে সে কভার করবে, সেটাকেই বলছে এরিয়াল ভেলোসিটি। তাহলে এরিয়াল ভেলোসিটির ফর্মুলা কি হয়ে যাচ্ছে, দ্যাটস এরিয়াল ভেলোসিটি ডেল্টা এ বাই ডেল্টা টি। এবার ঠিক আছে তো, এইটা ছিল আমার এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। আর ফোর্থ পয়েন্ট কি হবে, ফোর্থ পয়েন্ট হচ্ছে সেন্ট্রাল ফোর্স ইজ কনজারভেটিভ। সেন্ট্রাল ফোর্স ইজ কনজারভেটিভ। ঠিক আছে। এবার দেখো এই যে প্রপার্টিজ গুলো আমি কেন ইম্পর্টেন্ট বলেছি, এই যে প্রপার্টিজ এর যে চারটে প্রপার্টিজ আছে, সেই চারটে প্রপার্টিজ তোমার 2 নম্বরের প্রশ্নতে কোশ্চেন হিসাবে আসতে পারে। যেমন তোমাকে আমি এরকম একটা কোশ্চেন দিলাম, সো দ্যাট ফার্স্ট প্রপার্টিটা কি ছিল, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকবে। তো ধরো এটাই কোশ্চেন এলো, সো দ্যাট অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভড for a particle moving under central force. কি করে প্রমাণ করবে যে একটা পার্টিকেল যেটা সেন্ট্রাল ফোর্সে মুভ করছে তার জন্য কি বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ হচ্ছে। আচ্ছা, উই নো টর্কের সাথে অ্যাঙ্গুলার মোমেন্টামের সম্পর্ক কি, টর্ক এটা আমরা মেকানিক্সে করেছিলাম, n ইকুয়ালস টু ডিএল ডিটি, রাইট। হ্যাঁ স্যার। যেখানে এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, নেক্সট ফর সেন্ট্রাল ফোর্স টর্ক ইকুয়ালস টু 0। কেন টর্ক 0 হচ্ছে, কারণ n ইকুয়ালস টু, টর্কের ফর্মুলা কি, n ইকুয়ালস টু আর
আর ক্রস এফ, রেডিয়াস ভেক্টর ইন্টু আর, এটা হচ্ছে টর্কের অ্যাকচুয়াল ফর্মুলা। এবার সেন্ট্রাল ফোর্সের আমার কি হচ্ছে আর ক্রস, সরি এটাকে আমি এভাবে লিখতে পারি, আর ভেক্টর ক্রস এফটাকে, সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে এফটাকে আমি কি লিখতে পারি, ফাংশন অফ আর ইন্টু আর ক্যাপ, হুইচ ইজ ইকুয়ালস টু 0। কেন 0 হলো? কারণ আর এন্ড আর ক্যাপ আর ইন সেম ডাইরেকশন। 0 কেন হলো? অ্যাজ আর ভেক্টর অ্যান্ড আর ক্যাপ আর ইন সেম ডাইরেকশন। ঠিক আছে, তো এই দুটো সেম ডাইরেকশন হওয়ার জন্য ক্রস প্রোডাক্ট, যে মানে একই দিকে থাকা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়, তাই জন্য টর্কটা আমার 0 হয়ে যাচ্ছে। তো টর্ক যদি 0 হয়, দাস টর্ক যদি 0 হয় তাহলে আমার ডিএল ডিটি যেটা সেটাও 0 হয়ে যাবে, টর্ক ইকুয়ালস টু ডিএল ডিটি। আর ডিএল ডিটি 0 হওয়া মানে কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ফার্স্ট প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট, ফার্স্ট প্রমাণটা হয়ে গেল। নেক্সট প্রমাণ কি বলেছে, যে পার্টিকেলটা কনফাইন্ড টু এ প্লেন, সেকেন্ড প্রপার্টিটা। তাহলে সেটাকেও কোশ্চেন হিসাবে আমি লিখতে পারি, সো দ্যাট আন্ডার সেন্ট্রাল ফোর্স the orbit of a particle under central force is confined to a plane. আচ্ছা, এইটা দিলে তোমরা আগের পার্টটাকে চেষ্টা করো, যদি সময় থাকে চেষ্টা করবে আগের পার্টটা প্রুফ করে দিতে, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট হচ্ছে। ঠিক আছে, সেই পার্টটাকে তোমরা একটু প্রুফ করে নেওয়ার চেষ্টা করবে, তারপর এটা, কারণ এটা তার সাথে আসছে এটা। ঠিক আছে, তো as angular momentum as L equals to constant in central force, angular momentum যেহেতু কনস্ট্যান্ট থাকছে, in case of motion under central force, L কনস্ট্যান্ট থাকা মানে L এর ফর্মুলা কি? তাহলে আমরা বলতে পারি কি, r ক্রস mv equals to constant। r cross mv constant হওয়া মানে কি, as L is perpendicular to r and v, ঠিক কি না? L ভেক্টরটা কোন দিকে থাকবে, যেহেতু r আর v এর ক্রস প্রোডাক্ট হচ্ছে, তাই জন্য L টা আমার r আর v, মানে r হচ্ছে আমার, খেয়াল করে দেখো রেডিয়াসটাকে বোঝাচ্ছে, বা আমার ওই সেন্ট্রাল যে ফিক্সড পয়েন্টটা, যে পয়েন্টের দিকে ফোর্সটা কাজ করছে, সেখান থেকে যে পয়েন্টে ফোর্সটা কাজ করছে, ওই দুটোর মধ্যে ডিস্টেন্সটাকে আর ভেক্টর দিয়ে বোঝানো হচ্ছে, আর ভি হচ্ছে পার্টিকেলটার ভেলোসিটি। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা পারপেন্ডিকুলার টু আর এন্ড ভি, দাস আর and v must lie on a plane. As L does not changes, this plane remain fixed. This plane remains fixed, and thus the particle
is confined to a plane. To a plane. এইটা বোঝার জন্য তোমরা এর আগের কনসেপ্টটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, জাস্ট আগের কনসেপ্টটা যেটা ছিল, এই যে ছবিটা আমি এঁকেছিলাম মনে আছে? আহা, এর আগের ছবিটা একটুখানি তোমরা দেখো, একটুখানি উপরে গেলাম, হ্যাঁ, এই ছবিটা তোমরা দেখো। তোমরা পার্টিকেলটার ভেলোসিটি কোন দিকে আছে? পার্টিকেলটা তুমি যদি খেয়াল করো ভেলোসিটিটা এই দিকে আছে, এই একটা প্লেন বরাবর ভেলোসিটিটা কাজ করছে, ঠিক কি না? এই একটা প্লেন বরাবর ভেলোসিটিটা কাজ করছে। আর আর ভি তুমি খেয়াল করো একই প্লেনের মধ্যে অবস্থিত। আর অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোন বরাবর আছে? এই বরাবর অ্যাঙ্গুলার মোমেন্টামটা আছে, ঠিক কি না? অ্যাঙ্গুলার মোমেন্টামটা আছে আর আর ভি এর সাথে 90 ডিগ্রিতে রয়েছে। আর এই ভি যেটা আছে সেটা একটা পার্টিকুলার ভি আর আর একই প্লেনের মধ্যে রয়েছে, ঠিক কি না বলো? হ্যাঁ স্যার। এবার এলটা তো কনস্ট্যান্ট, মানে এল চেঞ্জ হবে না। এল এই সোজা উপরের দিকে কাজ করছে, তো এই উপরের দিকে একটা ডাইরেকশনেই থাকবে, যেহেতু এলটা কনস্ট্যান্ট এল চেঞ্জ হবে না। তাহলে কি ভি আর আর এরা কি চেঞ্জ হবে? এরা তো একই জিকে, মানে এই প্লেনের মধ্যেই কনফাইন্ড থাকবে। ভি আর আর চেঞ্জ হচ্ছে কিন্তু এই প্লেনের মধ্যেই কনফাইন্ড হচ্ছে। আর এর ভ্যালুটা বাড়তে কমতে পারে ডিপেন্ডিং আপন পার্টিকেলটা, এই কারণ এটা তো একটা ইলিপ্টিক্যাল শেপ অরবিট, আর এর ভ্যালুটা দেখো বাড়ছে কমছে, ভেলোসিটিটা চেঞ্জ, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। কিন্তু এলটা যেহেতু কনস্ট্যান্ট, আর আর ভি আমার এই প্লেনের মধ্যেই আবদ্ধ রয়েছে। বুঝতে পারলে কি পারলে না বলো? আর আর ভি এই একটা প্লেন, এদের ভ্যালু বাড়তে কমতে পারে কিন্তু ডাইরেকশন চেঞ্জ হতে পারে। কিন্তু এলটা যেহেতু, যদি এলটা চেঞ্জ হতো, এলটা পরিবর্তন হতো, এলটা যদি বেঁকে যেত, এরকম বেঁকে যেত, তাহলে পুরো অরবিটটাই বেঁকে যেত, ঠিক কি না? এলটা ধরো এরকম গোল ঘুরছে, তো এলটা এইদিকে আছে, এলটা ফিক্সড আছে বলে অরবিটটা এরকম রয়েছে। যদি এলটা এরকম বেঁকে, সরি, এলটা যদি এরকম বেঁকে যেত তাহলে অরবিটটাও এরকম বেঁকে যেত, ঠিক কি না? এলটা যদি সাইড হয়ে যেত তাহলে অরবিটটাও বেঁকে যেত। কিন্তু এলটা যেহেতু বাঁকছে না, এলটা যেহেতু কনস্ট্যান্ট আছে, তাই জন্য অরবিটটা আমার ফিক্সড রয়েছে। অরবিটটা একটা প্লেনের মধ্যে কনফাইন্ড রয়েছে, মানে পার্টিকেলটাই একটা প্লেনের মধ্যেই ঘুরবে, প্লেনটা চেঞ্জ করতে পারবে না। এই যে প্লেনটা দেখছো, এই প্লেনের মধ্যেই সে আবদ্ধ হয়ে রয়েছে। বুঝতে পারলে আশা করি? বোঝা গেল তো জিনিসটা? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা ছিল আমার সেকেন্ড প্রুফটা। থার্ড প্রুফটা কি বলেছে? থার্ড কোশ্চেন বা থার্ড প্রপার্টিটা কি বলেছে? এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট। এইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকাটা হচ্ছে কেপলারের সেকেন্ড ল এর প্রুফ। সো দ্যাট areal velocity is constant for a particle moving under center force. এটা ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে প্রুফ অফ কেপলার সেকেন্ড ল। এটা আমি এখানটায় করে দিচ্ছি, পরে আর দ্বিতীয়বার যখন কেপলার্স ল করাবো তখন এটা আর করাবো না, তখন এটা এখান থেকে দেখে নেবে। প্রুফ অফ কেপলার্স সেকেন্ড ল, এইটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন এটা আসতে পারে। এটাকে এইভাবেও দিতে পারে যে সো দ্যাট দ্য রেডিয়াস ভেক্টর স্ট্রিপড আউট, যেটা আমরা ওইখানে কথায় লিখেছিলাম যে ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম, ঠিক আছে? সেইভাবেও প্রশ্নটা আসতে পারে। তো চলো এটা দেখা যাক। এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট ফর এ পার্টিকেল মুভিং আন্ডার সেন্ট্রাল ফোর্স, দ্যাট ইজ কেপলার সেকেন্ড ল। সবার আগে আমরা ধরছি যে পার্টিকেলটা যেটা আছে, ধরো এইটা হচ্ছে আমার অরিজিন ও, আচ্ছা এক সেকেন্ড, এটা হচ্ছে আমার অরিজিন ও, পার্টিকেলটা এই পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে গেল ইন টাইম p
পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে গেল ইন টাইম ডিটি, পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টে গেল ইন টাইম ডিটি। পি পয়েন্টের রেডিয়াস ভেক্টরটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ওর হচ্ছে আর, আর কিউ পয়েন্টেরটা আমি একটু চেঞ্জ করে দিলাম, এটাকে আমি লিখছি আর প্লাস ডিআর। তাহলে অবভিয়াসলি পি থেকে কিউ এর ডিস্টেন্সটা আমার ডিআর হয়। ঠিক আছে তো? তাহলে আমাকে এই ছবিটা দেখে বলো তো এরিয়াটা কত কভার করেছে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও পি কিউ, ট্রায়াঙ্গেলের এরিয়াটা কত হবে দেখে কি বলছো, কি মনে হচ্ছে? হাফ ইন্টু R cross dr. হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস হচ্ছে আর, হাইট হচ্ছে ডিআর। আর ভেক্টরের ক্ষেত্রে এরিয়া ক্রস প্রোডাক্ট হিসাবে হয় কিন্তু হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেসটা হচ্ছে আর আর হাইট হচ্ছে ডিআর। খেয়াল রাখবে এটা কিন্তু ক্রস প্রোডাক্টে এরিয়াটা হয়। হাফ ইন্টু বেস টু হাইট। তো হাফ আর ক্রস ডিআর, আর হাইটটা দেখে রাখো ডিআর হচ্ছে, আরটা হচ্ছে বেস। ঠিক আছে তো? এবার আন্ডার সেন্ট্রাল ফোর্স দেখো কি হচ্ছে। আন্ডার সেন্ট্রাল ফোর্স আচ্ছা, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, হ্যাঁ, আন্ডার সেন্ট্রাল ফোর্স আর ক্রস এ, আর ক্রস এফ, এই জিনিসটা আবার কি দেবে? আর ক্রস এফ ইকুয়ালস টু আর ক্রস এফ এর জায়গায় আমি কি লিখতে পারি? এম ডি টু আর ডিটি টু। এই জিনিসটা কি হবে? সেন্ট্রাল ফোর্সে এই জিনিসটা কি হবে? জিরো হবে কি হবে না? কেন জিরো হচ্ছে? অ্যাজ এফ ভেক্টরকে আমি কিভাবে লিখতে পারি? এফ আর ক্রস আর, এফ আর আর ক্যাপ, দাস আর ভেক্টর ক্রস আর ক্যাপ ইকুয়ালস টু জিরো। এই কারণে সেন্ট্রাল ফোর্সের জন্য আর ক্রস এফ এটা ইকুয়ালস টু আর ক্রস এম ডি টু আর ডিটি টু, এই জিনিসটা জিরো হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? হুইচ ইমপ্লাইজ, তুমি এমটাকে সরিয়ে দাও, আর ক্যাপ ক্রস ডি টু আর ডিটি টু, ডি টু আর ডিটি টু, এমটাকে আমি কমন নিয়ে, যেহেতু এমটা কনস্ট্যান্ট আছে এই ক্ষেত্রে সরিয়ে নিতে পারি, ইকুয়ালস টু জিরো। এই জিনিসটা ইকুয়ালস টু জিরো। নাও ডিডিটি অফ, তোমরা এই জিনিসটা চেক করো, ডিডিটি অফ আর ক্রস ডিআর ডিটি, ডিডিটি অফ আর ক্রস ডিআর ডিটি তুমি ধরো করো। এটা করলে তুমি কি পাবে? একটা পাবে আর ক্রস ডি টু আর ডিটি টু, আর ক্রস ডি টু আর ডিটি টু পাচ্ছ। That is 0. হ্যাঁ, আর একটু লিখেই দিই, একটা পাবো হচ্ছে ডিআরডিটি ক্রস ডিআরডিটি, যে পার্টটা জিরো হয়ে যাবে যেহেতু সেম ভেক্টর হয়ে গেছে। হুইচ ইজ ইকুয়ালস টু, তাহলে এই আমার শুধু পড়ে থাকবে আর ক্রস ডি টু আর ডিটি টু। কারণ এই পার্টটা আমার জিরো হয়ে গেল, এই সেকেন্ড পার্টটা। তাহলে তুমি খেয়াল করো এই পার্টটা আমার জিরো হচ্ছে, এই পার্টটা আমার জিরো হচ্ছে সেন্ট্রাল ফোর্সের জন্য এইখান থেকে। এটাকে ধরো আমি ইকুয়েশন 1 নাম দিলাম। Thus from 1 we get
ইকুয়েশন 1টা বসিয়ে দিলে আমি এখানে কি পাচ্ছি, এই যে টার্মটা আছে ডিডিটি অফ আর ক্রস ডিআর ডিটি, এই জিনিসটা জিরো হবে। ডিডিটি অফ আর ক্রস ডিআর ডিটি, এই জিনিসটা জিরো হচ্ছে, which implies ভেতরের পার্টটা যেটা আছে আর ক্রস ডিআর ডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আচ্ছা একটা কাজ করি, ওপরে একটা জিনিস আমি লিখতে মিস করে গেছি, এইখানটা আমি লিখছি যে এই ছবিটার মধ্যে পার্টিকেলটা পি থেকে কিউতে মুভ করছে। আচ্ছা এখানে লিখি, নাও ফর দ্য পার্টিকেল in the figure above, moving from p to q in time del t, in time del t না করে dt করছি, dt পার্টিকেলটা আমি ধরছি p থেকে q তে গেছে dt টাইমে, the area swept out by the radius vector by the radius vector by r vector, by r vector করে দিচ্ছি, is কত পরিমাণ এরিয়া সে সুইপ করছে, ইকুয়ালস টু হাফ r ক্রস dr। তাহলে এরিয়াল ভেলোসিটি কি হবে, এটাকে আমি ডি এর নাম দিচ্ছি, dA। thus এরিয়াল ভেলোসিটি ভেলোসিটিটা কি হবে, dA dt হবে, ইকুয়ালস টু হাফ r ক্রস dr dt। খেয়াল করে দেখো, এই dt যেমনি করছো এটার সাথে তুমি করো, তুমি এই জিনিসটা পাবে হাফ ক্রস dr dt। এবার দেখো আমরা একটু আগে পেয়েছিলাম কি, যে r ক্রস dr dt কনস্ট্যান্ট, as r ক্রস dr dt ইকুয়ালস টু কনস্ট্যান্ট, constant under central force, thus we get aerial velocity dA dt এটাও কনস্ট্যান্ট হবে, ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে ব্যাপারটা বুঝে নাও কি হলো, দেখো কি করলাম আরেকবার একটুখানি দেখিয়ে দিচ্ছি, যে সবার আগে আমি দেখলাম যে আর ভেক্টরটা একটা পার্টিকেল পি থেকে কিউতে গেছে ডেল্টা ডিটি টাইমে, তাহলে কত পরিমাণ সে এরিয়া কভার করলো, এই এরিয়াটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়াটা হাফ আর ক্রস ডিআর। এবার সেন্ট্রাল ফোর্সে আমরা জানি যে টর্কটা জিরো হয়, দ্যাট ইজ আর ক্রস এফ জিরো। এবার তাহলে এখান থেকে এম আউট করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ আর ক্রস ডি টু আর ডিটি টু জিরো। এবার তুমি দেখছো ডিডিটি অফ আর ক্রস ডিআর ডিটি, সেটা ইকুয়ালস টু আর ক্রস ডি টু আর ডিটি টু হবে। এবার এই জিনিসটা তো আমরা জিরো পেয়েছিলাম, তাহলে এই জিনিসটা জিরো পাওয়া মানে কি, ডিডিটি অফ আর ক্রস ডি আর ডিটি এইটাও জিরো হবে। এইটা জিরো হওয়া মানে কি, ভেতরের টার্মটা আর ক্রস ডিআর ডিটি এটা কনস্ট্যান্ট। এবার পার্টিকেলটা যখন পি থেকে কিউতে ডিটি টাইমে মুভ করছে, তাহলে কত পরিমাণ এরিয়া ডিআর এই আর ভেক্টরটা সুইপ করলো, সেটা সুইপ করলো হচ্ছে 1/2 আর ক্রস ডিআর। তাহলে তার ভেলোসিটি কত, এরিয়াল ভেলোসিটি যেটা হচ্ছে এরিয়া সুইপড আউট পার ইউনিট টাইম, সেটা হচ্ছে ডিএ ডিটি, সেটা ইকুয়ালস টু হাফ আর ক্রস ডিআর ডিটি। এবার এই ডিআর আর ক্রস ডিআর ডিটি আমরা পেয়েছিলাম কনস্ট্যান্ট, এই যে আর ক্রস ডিআর ডিটিটা কনস্ট্যান্ট পেয়েছিলাম, তাহলে অবভিয়াসলি হাফ আর ক্রস ডিআর ডিটিটাও কনস্ট্যান্টই হবে। তার মানে আমি কি পাচ্ছি, এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। এটা হচ্ছে, আর এই প্রুফটা হচ্ছে কেপলারের সেকেন্ড ল এর প্রুফ, ঠিক আছে। তো এরিয়াল ভেলোসিটি যে কনস্ট্যান্ট হবে সেটা হচ্ছে কেপলারের সেকেন্ড ল, আর এইটা হচ্ছে কেপলারের সেকেন্ড ল এর প্রুফ। তো এটা খুবই ইম্পর্টেন্ট, তো এখানটায় লিখে দিচ্ছি, নোট দিস ইজ দ্য প্রুফ অফ কেপলার সেকেন্ড ল।
this is the proof of Kepler's second law of planetary motion. ঠিক আছে, আচ্ছা ফোর্থ প্রপার্টিটা কি ছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও তোমার 3 নম্বরের প্রশ্নে আসবে। so that central force is conservative. হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। আচ্ছা, so that central force is conservative কি করে বার করবো এটাকে? ভেরি সিম্পল, এফ ভেক্টর যেটা সেটাকে আমি কি লিখতে পারি? এফ আর আর ক্যাপ which is equals to এফ আর আর ক্যাপটাকে লিখতে পারি আর ভেক্টর বাই আর equals to f1 r vector, where f1 r equals to fr by r. Now so that curl of f1 r vector equals to 0. ভেক্টরে আমি তোমাদেরকে এই জিনিসটা করিয়েছিলাম, খেয়াল আছে? কার্ল অফ f1 r ভেক্টর ইকুয়ালস টু 0, এই জিনিসটার প্রুফ আমি করিয়েছিলাম। ওই প্রুফটা বলেছিলাম যে তোমরা এই প্রুফটা মুখস্থ রাখলে তোমরা যে কোনো ক্ষেত্রে তোমাদের গ্র্যাভিটেশনকে প্রুফ করতে দিল বা অন্য কিছুকে প্রুফ করতে দিল সব এটা দিয়ে বেরোবে, সেইটা দেখে নেবে, ওই প্রুফটা করতে হবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, মনে আছে তো এই প্রুফটা? হ্যাঁ স্যার। এইটাকে দেখবে, ভেক্টরের যে কনজারভেটিভ ফোর্সেস এর উপর যে নোটটা দেওয়া রয়েছে ওর মধ্যে রয়েছে এইটা। বলেছিলাম যে এটা দিয়ে তোমরা সব করতে পারবে, সেন্ট্রাল ফোর্স করতে পারবে, গ্র্যাভিটেশনাল ফোর্স করতে পারবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স করতে পারবে। যখনই তোমার ফাংশন অফ আর হবে আর তার সাথে একটা আর ভেক্টর বা আর ক্যাপ থাকবে, তখনই তুমি এই জিনিসটাকে কার্লটাকে জিরো প্রমাণ করতে পারবে। কার্লটা জিরো প্রমাণ করা মানেই কনজারভেটিভ। ঠিক আছে, তাহলে এইটা গেল আমার প্রপার্টিজ অফ সেন্ট্রাল ফোর্স। আচ্ছা, নেক্সট হচ্ছে যে একটা জিনিস তোমাদের বলে দিই, যে এই যে সেন্ট্রাল ফোর্স, অরবিট কথাটা আমরা কেন বলছি? সেন্ট্রাল ফোর্সের আন্ডারে যখন কোনো কিছু মুভ করছে, তোমরা যদি খেয়াল করে দেখো, যেমন একটা এক্সাম্পল হচ্ছে পৃথিবীর চারপাশে কোনো একটা স্যাটেলাইট ঘুরছে, পৃথিবীর চারপাশে একটা স্যাটেলাইট বা সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে। তো খেয়াল করো, এটা এটা তো একটা সেন্ট্রাল ফোর্স। পৃথিবী আর সূর্যের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করছে, দ্যাট ইজ জিএমএম বাই আর স্কোয়ার, এটাও তো বলতে গেলে আমার একটা এফ অফ আর আর ক্যাপ, এটাও তো বলতে গেলে আমার একটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে পড়ে যাচ্ছে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটাও তো এক্ষেত্রে আমরা সেন্ট্রাল ফোর্স হয়ে যাচ্ছে। তো সেন্ট্রাল ফোর্সের জন্য আর্থের মোশনটা সূর্যের চারপাশে কিরকম হচ্ছে? এটা একটা অরবিট হচ্ছে কি হচ্ছে না? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সেন্ট্রাল ফোর্সের আন্ডারে যখন কোনো পার্টিকেল মুভ করবে, সেটা একটা
নর্মালি একটা কক্ষপথ, একটা গোল হয়ে ঘুরবে, একটা অরবিটের মধ্যে ঘুরবে, ঠিক আছে? তো তো এই জন্য তুমি দেখবে যে সেন্ট্রাল ফোর্সের সবসময় তা হয়তো নাও হতে পারে, সবসময় অরবিট নাও হতে পারে, কিন্তু এই কারণে যেহেতু সেন্ট্রাল ফোর্সের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখব যে পার্টিকেলটা একটা গোল বা ইলিপ্টিক্যাল বা কোনো একটা কনিক শেপের অরবিটে আমার ঘুরছে, তাই সেই জন্য আমরা এই কথাটা দেখবে পাথ অফ দ্য সেন্ট্রাল ফোর্সটাকে আমরা অরবিট বলছি না, দ্য পার্ট অফ আ পার্টিকেল আন্ডার সেন্ট্রাল ফোর্স সেটাকে আমরা একটা অরবিট বলছি, ঠিক আছে? তাহলে এখানটা আরেকটা কেস বলতে পারি, দেখো নর্মালি পৃথিবীর থেকে সূর্যের মাস তো অনেক বেশি, প্রায় 100 গুণ বেশি, 100 বা 200 গুণ বেশি, প্রায় 100 মোস্ট প্রবাবলি। তাই জন্য আমার পৃথিবীটা, আমার মোশনটা আমাদের কিরাম মনে হচ্ছে যে সূর্যটা একটা জায়গায় ফিক্সড আছে আর পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরছে। একইভাবে তোমরা যদি খেয়াল করে দেখো যে যদি কি বলে পৃথিবীর চারপাশে কোনো একটা স্যাটেলাইট, পৃথিবীর চারপাশে একটা স্যাটেলাইট, ধরো এই আমার আর্থ রয়েছে আর তার চারপাশে একটা স্যাটেলাইট, সেটাও আমার গোল হয়ে ঘুরছে, ঠিক আছে? তো এক্ষেত্রেও তোমরা যাই এক্ষেত্রেও স্যাটেলাইটের তুলনায় পৃথিবীর মাসটা অনেক বেশি, স্যাটেলাইটের তুলনায় পৃথিবীর মাসটা অনেক বেশি, সেই জন্য আমার এখানটা আমার মনে হবে যে পৃথিবীটা স্থির আছে আর স্যাটেলাইটটা পৃথিবীর চারপাশে ঘুরছে, ঠিক আছে? তো এই সবগুলো হচ্ছে সেন্ট্রাল ফোর্সের এক্সাম্পল। কিন্তু কি হবে বলতো যদি দুখানা সিমিলার মাস, একটুখানি ভেবে বলো তো, যে দুখানা যদি সিমিলার মাস তারা যদি একে অপরের উপর সেন্ট্রাল ফোর্স অ্যাপ্লাই করে তখন মোশনটা কিরাম হবে? ধর এটা m1 আর এটা m2, m1 ইকুয়ালস টু m2, এক্ষেত্রে আমার মোশনটা কিরাম হবে? এনি আইডিয়া? বলতে পারবে? যেটা আমি বললাম যে সূর্যের ক্ষেত্রে সূর্যের মাসটা অনেক বেশি পৃথিবীর থেকে, তাই জন্য কি হচ্ছে যে পৃথিবীটা আমার মনে হচ্ছে যে সূর্য ফিক্সড রয়েছে আর পৃথিবীটা সূর্যের রেসপেক্টে গোল হয়ে ঘুরছে। একই রকম ভাবে যখন তুমি আর্থকে দেখছো, আর্থটা খুব ভারী কনসিডারিং কম্পেয়ার টু আ স্যাটেলাইট, তাই জন্য মনে হবে আর্থটা ফিক্সড রয়েছে আর স্যাটেলাইটটা আর্থের চারপাশে ঘুরছে। কিন্তু তো এই দুটো কেসই কিন্তু সেন্ট্রাল ফোর্সের এক্সাম্পল, দুটো কেসই কিন্তু সেন্ট্রাল ফোর্সের এক্সাম্পল হচ্ছে আর্থ, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সের কেস এটা। কিন্তু কি হবে যদি দুখানা মাস যাদের মাসটা কম্পারেবল হয়, যাদের মাসটা কম্পারেবল হয় সেক্ষেত্রে তাদের রোটেশনটা বা তাদের মোশনটা কিরকম হবে? এনি আইডিয়া? যদি দুখানা কম্পারেবল মাস হয় এরা একটা কমন পয়েন্টের রেসপেক্টে দুজনে রোটেট করবে, যতক্ষণ না রোটেট করতে করতে দুজনে এসে একই পয়েন্টে মিট করে। তোমরা এটা মানে ইয়েতে হয় আর কি, বাইনারি স্টার বলে এরকম, মানে মহাকাশে দুখানা এরকম নক্ষত্র, দুখানা তারা একে অপরের রেসপেক্টে খুব কাছাকাছি, আমাদের তো এখানে তো নেই, কিন্তু যেখানে ধরো দুখানা তারা কাছাকাছি আছে, দুখানা স্টার কাছাকাছি আছে, সেইখানটায় দুটো স্টার একে অপরের রেসপেক্টে একটা কমন পয়েন্টের ইয়েতে রোটেট করে, একটা কমন সেন্টার অফ মাসের চারপাশে রোটেট করতে থাকে, যতক্ষণ না দুজনে এসে একই পয়েন্টে ধাক্কা খাচ্ছে। এই জায়গাটা বুঝতে পারলে কি? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছি তোমরা এমনি জিওগ্রাফি নেট জিওতে কিছু এরকম দেখেছো যে দুখানা গ্যালাক্সি কোলাইড করতে পারে, এরকম কেস দেখেছিলে? একটা ইয়ে হয়েছিল যে দুটো গ্যালাক্সি যদি কোলাইড করে একসাথে কিরকম হবে, কিভাবে পলিউশনটা হবে, সেখানে এরকম ছবিটা দেখিয়েছিল যে দুখানা গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ের সাথে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি মনে হয় এগোচ্ছে মিল্কি ওয়ের কাছাকাছি। তো আমাদের এই দুটো গ্যালাক্সি যখন কোলাইড করবে
প্রথমে একদম গিয়ে দুজনে একে অপরকে ধাক্কা দেবে না, এরা গোল হয়ে স্পাইরালে মুভ করতে করতে কোলাইড করবে, আস্তে আস্তে কোলাইড করবে। তো ওরকমই একটা কেস যে যখন দুখানা ভারী বাট সেম ভারী না, সেম মাসের যখন গ্র্যাভিটি তাদের উপর যখন গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, তারা একটা কমন পয়েন্টের রেসপেক্টে রোটেট করতে 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 দুজনে একসাথে মিশবে, দুজনে ডাইরেক্ট ধাক্কা কিন্তু খাবে না, যদি অবভিয়াসলি এদের একে অপরের সেন্ট্রাল ফোর্সের আন্ডারে এদের মোশনটা হয় তখন। বুঝতে পারছো তো? তো এটাই আর্থ আর এই আর্থ আর ইয়ের ক্ষেত্রে জিনিসটা বুঝতে পারবো না, আর্থ বা সানের ক্ষেত্রে আর্থ আর আর্থের ক্ষেত্রে স্যাটেলাইট, এদের ক্ষেত্রে বোঝা যাবে না, কারণ আর্থের তুলনায় স্যাটেলাইটের মাস অনেক কম, আর এখানে সানের রেসপেক্টে আর্থের মাস অনেক কম, কিন্তু কাছাকাছি মাস থাকলে এরকম রোটেশন দুজনেরই দেখা যাবে একটা কমন পয়েন্টের রেসপেক্টে। তো এটার থেকে আমরা আসছি একটা টু বডি প্রবলেম, এই জিনিসটাকে বলা হয় টু বডি প্রবলেম। যেখানে দুটো বডি রয়েছে, দুখানা বডি একে অপরের ওপর সেন্ট্রাল ফোর্স অ্যাপ্লাই করছে বা একে অপরের ওপর ফোর্স অ্যাপ্লাই করছে, আর যার ফলে এদের টোটাল মোশনটা কিরম হবে সেটা আমাদের দেখতে হবে। তো টু বডি প্রবলেমটাকে আমরা করব কি, আমরা সিঙ্গেল ওয়ান বডি প্রবলেমে কনভার্ট করার চেষ্টা করব, যাতে আমার ক্যালকুলেশনটা ইজি হয়। তো আমাদের পরের টপিকটা আমরা করছি টু বডি প্রবলেম, ঠিক আছে? তো আমরা টু বডি প্রবলেমটাকে একটা সিঙ্গেল ওয়ান বডি প্রবলেমে কনসিডার করার চেষ্টা করব, যেখানটায় আমার একটা ইকুয়েশন অফ মোশন থাকবে। তো চলো স্টার্ট করা যাক। টু বডি প্রবলেম, এখানটায় আমরা করব কি, আমরা ধরে নিচ্ছি দুখানা মাস রয়েছে m1 আর m2, m1 টা এখানে আছে, m2 টা এখানে আছে। আচ্ছা, এদের কমন সেন্টার অফ মাসটা এখানে আছে সি, এটা হচ্ছে সেন্টার অফ মাস, ঠিক আছে? তো m1 এর ডিস্টেন্স যেটা, m1 এর ডিস্টেন্সটা হচ্ছে r1 আর m2 ডিস্টেন্সটা হচ্ছে r2 উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন। m1 এর ডিস্টেন্স হচ্ছে r1 আর m2 এর ডিস্টেন্স হচ্ছে r2 উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন, ঠিক আছে? তো তাহলে আমার এক্ষেত্রে আর m1 আর m2 এর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে r, আর হচ্ছে m1 এর কার ধরবো, আমি ধরতে পারি হচ্ছে r1, rটা হচ্ছে m1 এর ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু m2, r ইকুয়ালস টু r1 মাইনাস r2, মানে ডিস্টেন্স অফ m1 উইথ রেসপেক্ট টু m2, ঠিক আছে? এই ছবিটা আঁকলাম, এবার চলো একটুখানি লিখে নিই কথা কথা। টু বডি প্রবলেমের ক্ষেত্রে we consider two particles of masses m1 and m2 separated by a distance r, distance r, r equals to r1 minus r2, এটা কি, which is position of m1 with respect to m2, m1 এর রেসপেক্টে m2 এর দূরত্বটা হচ্ছে r, খেয়াল রাখবে ডাইরেকশনটা দেখে রাখো, m2 এর m1 এর দিকে আছে m2 থেকে, তার মানে m2 রেসপেক্টে m1 এর ডিসটেন্সটা হচ্ছে r, r ইকুয়ালস টু r1 মাইনাস r2 বাই ফর্মুলা, বাই ভেক্টর ফর্মুলা,
ঠিক আছে তো? এবার এখানটা আমরা দেখছি কি দ্য ফোর্সেস, দ্য এক্সটার্নাল ফোর্সেস অন দ্য টু মাসেস, দ্য এক্সটার্নাল ফোর্সেস, দুটো মাসের উপর এক্সটার্নাল ফোর্স মানে বাহ্যিক বল কাজ করছে একটা, সে কি এটা আমরা জানি না বা ধরছি আপাতত। এক্সটার্নাল ফোর্সেস acting on the two masses are F1 and F2 respectively. এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্সেস। এছাড়া কি কাজ করছে, তাদের মধ্যে ইন্টারনাল ফোর্স কাজ করছে। দ্য ইন্টারনাল ফোর্সেস on the two particles are F12, F subscript 1 2, এটা কি force on 1 due to 2, force on M1 due to M2, force on M1 due to M2, and F of 2 1 which is force on M2 due to 2 1. ঠিক আছে, এই দেওয়া হচ্ছে আমার দুটো পার্টিকেলের উপর ইন্টারনাল ফোর্সেস। আর কি আরেকটা নিয়ম আছে হেয়ার, এফ অফ 1 2 খুব ইম্পর্টেন্ট, যেহেতু ইন্টারনাল ফোর্সেস এটা বাই নিউটনস থার্ড ল ইজ ইকুয়ালস টু মাইনাস এফ অফ 2 1, এফ অফ 1 2 ইকুয়ালস টু মাইনাস এফ অফ 2 1, যে ফোর্সটা আছে সেটা একের উপরে উল্টো দিকে কাজ করছে। ঠিক আছে তো, ইন্টারনাল ফোর্সেস গুলো। তাহলে ইকুয়েশন অফ মোশন কি হবে? দ্য ইকুয়েশন অফ মোশন ফর দ্য পার্টিকলস উইল বি, equation of motion, equation of motion for the two particles will be for the two particles will be কি হবে ইকুয়েশন অফ মোশনটা, একটা হবে m1 d2r1। এটা দেখো আমি সেপারেটলি দুখানা ইকুয়েশন লিখছি, এটা হচ্ছে ফার্স্ট পার্টিকেলটার জন্য m1 নিয়েছি r1 নিয়েছি, ইকুয়ালস টু কি হবে বলো তো, ফার্স্ট পার্টিকেলের উপর ফোর্স কতটা কাজ করছে, f1 ফোর্স কাজ করছে, এটা হচ্ছে এক্সটার্নাল, প্লাস ইন্টারনাল ফোর্স কতটা কাজ করছে, f of 1 2, এটাকে আমি নাম দিলাম ইকুয়েশন 1, এটাকে নাম দিলাম ইকুয়েশন 1। আর কি সেকেন্ড পার্টিকেলের উপর একই রকম ভাবে কত ফোর্স কাজ করবে, m2, এটা সরি সেকেন্ড পার্টিকেলের উপর যে কি বলে ইকুয়েশন অফ মোশন সেটা হবে এইটা, m2 d2r2 dt2 equals to f of 2 which is the external force on the second particle, এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্সটা, প্লাস ইন্টারনাল ফোর্স অন সেকেন্ড পার্টিকেল কি হবে f of 2 1, force on 2 due to 1, এটাকে আমি নাম দিলাম ইকুয়েশন 2। দুখানা ইকুয়েশন আমি পাচ্ছি। এবার আমি কি করব, আমার টার্গেট হচ্ছে দুটো ইকুয়েশনকে জয়েন করার চেষ্টা করতে হবে। তো সেটাকে আমি কিভাবে করতে পারি, ইকুয়েশন 1 কে আমি m2 দিয়ে গুণ করব, ইকুয়েশন 2 কে m1 দিয়ে গুণ করব, আর দুটোকে মাইনাস করব। কেন মাইনাস করব, কারণ দেখো যদি দুটোকে মাইনাস করি r1 মাইনাস r2, যেটা আমি r পেয়ে যাব, r1 মাইনাস r2, টার্গেট হচ্ছে r1 মাইনাস r2 কে নিয়ে আসা। r1 মাইনাস r2 কি, r1 মাইনাস r2 হচ্ছে r, এইটাকে আনার চেষ্টা করতে হবে, r এর রেসপেক্টে আনার চেষ্টা করতে হবে। তাহলে এখানটা আমি লিখতে পারি 1 এর সাথে 1 ইন্টু m2 মাইনাস 2 ইন্টু m1, we get 1 এর সাথে m2 গুণ করছি, 2 এর সাথে m1 গুণ করছি, দুটোকে মাইনাস করছি, তাহলে আমি কি পাবো দেখো m1 m2 d2 আর dt2,
m1 m2 d2r dt2 d2r1 dt2 minus m1 m2 d2r2 dt2 equals to f1 minus f2 প্লাস সরি ভুল হলো m1 m2 তো গুণ হচ্ছে দেখো প্রথম ইকুয়েশনের সাথে আমি 2 গুণ করছি তাহলে m2 f1 minus m1 f2 প্লাস নিচে করছি প্লাস m2 f12 minus m1 f21 এটা হলো ইকুয়েশন অফ মোশন। এই ইকুয়েশন অফ মোশন থেকে তুমি কি করতে পারো, এই ইকুয়েশনটা দেখো উপরের পার্টটা লেফট হ্যান্ড সাইডে m1 m2 কে কমন নিতে পারো, d2 আর d2 কে কমন নিতে পারো, তাহলে আমার পড়ে থাকবে r minus r2 r1 minus r2। তাহলে চলো ইমপ্লাইজ সাইন m1 m2 কমন নিলাম, d2 আর d2 টাও কমন নিলাম, সরি d2 d2 টা কমন নিলাম, ভেতরে পড়ে থাকবে r1 minus r2 which will become r1 minus r2। রাইট হ্যান্ড সাইডে এবার দেখো কি আছে, রাইট হ্যান্ড সাইডে আমার তো এটা যেমন ছিল তেমনই m2 f1 m2 f1 minus m1 f2 আর এই যে দুটো টার্ম আছে এখানে খেয়াল করে দেখো f of 1 2 যেটা সেটাকে আমি মাইনাস f of 2 1 যেটা সেটাকে মাইনাস f of 1 2 লিখতে পারি, তাহলে তাই করি, কারণ এখানটায় আমি এটাকে আমি মাইনাস f of 1 2 লিখে দিই, মাইনাস f of 1 2, তাহলে এটা আমি কি লিখতে পারবো ইকুয়ালস প্লাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে m1 plus m2 হবে m1 plus m2 f of 1 2। ঠিক আছে, এবার আমি একটা কাজ করি, এই যে এইটা পেলাম আমি পুরো ইকুয়েশনটার মধ্যে থেকে আমি এই 1 f of 1/2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে দেখো আমি কি পাচ্ছি, which implies পুরো ইকুয়েশনটাকে আমি m1 plus m2 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে আমি কি পাবো m1 m2 by m1 plus m2, এখানে আমার কি ছিল d2, এটা r হয়ে যাবে, এই r1 minus r2 টাকে আমি r লিখে দিলাম, d2 আর dt2 equals to লেফট হ্যান্ড সাইডে দেখো যদি আমি এটাকে আমি f of এইটা দিয়ে ভাগ দিই, m1 by m2 দিয়ে ভাগ দিই, আর এখানটায় আমি একটা কাজ করতে পারি, এইখান থেকেও আমি m1 m2 কমন নিতে পারি, এটা আমার সুবিধা হবে, এই ইকুয়েশন থেকে আমি m1 m2 কমন নিলাম, যদি m1 m2 কমন নিই তাহলে কি হবে দেখো m1 m2 যদি কমন নিই আর নিচে আমি m1 plus m2 দিয়ে ভাগ দিই, তাহলে আমার এখানটায় কি পড়ে থাকছে দেখো f1 এর নিচে আমার m1 যাবে আর f2 নিচে m2 যাবে, তাহলে f1 minus m1 সরি f1 by m1 minus f2 by m2। আর এখানটায় আমার কি থাকছে প্লাস, যেহেতু আমি ভাগ দিয়ে দিয়েছি এটা আর আমার এর সাথে গুণ থাকছে না, f of 1 2। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমরা পেলাম। এবার আমরা এখানে এই যে দেখো এই টার্মটা পাচ্ছি m1 m2 by m1 plus m2, এটাকে আমি নতুন টার্ম ডিফাইন করছি as reduced mass, introducing new quantity mu equals to, এটাকে mu দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, mu equals to m1 m2 by m1 plus m2 as the reduced mass, as the reduced mass।
আমরা এখানে তাহলে ইকুয়েশনটা দেখো এই ফর্মটা নিচ্ছে, ইকুয়েশন মিউ লিখছি d2r dt2 equals to mu f1 by m1 minus f2 by m2 plus f of 1 2। এখানে মিউটা হচ্ছে রিডিউস মাস, এই ফর্মটায় আমার ইকুয়েশনটা এসে যাচ্ছে। এবার আমরা করছি কি, যে ইফ দ্য মোশন অফ দ্য টু পার্টিকেলস ইজ ডিউ টু ইন্টারনাল ফোর্সেস অনলি, মানে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, ইফ এই ইকুয়েশনটা আসলো তো। এবার আমরা ধরছি যে ইফ দ্য মোশন অফ দ্য পার্টিকেল, মানে যেটা শুধু ইন্টারনাল ফোর্সের জন্য বা সেন্ট্রাল ফোর্সের জন্যই পার্টিকেল দুটো মুভ করছে, এটা আমি আগের এক্সাম্পলে বলেছিলাম যে দুখানা মাস একে অপরকে অ্যাট্রাক্ট করছে, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা সেন্ট্রাল ফোর্স, এছাড়া বাইরের কোনো এক্সটার্নাল ফোর্স নেই, মানে F1 F2 টা জিরো করে দেবো। ইফ দ্য মোশন অফ দ্য পার্টিকেল, if the motion of the two particles is due to the internal forces only, তাহলে আমার কি হবে, দেন F1 আর F2 যেটা আছে সেটা জিরো হয়ে যাবে, F1 equals to 0 and F2 equals to 0, এই দুটো আলাদা করে জিরো হয়ে গেল। তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে গেল, and equation of motion becomes ইকুয়েশন অফ মোশনটা কি হয়ে যাবে, মিউ ডি d2r dt2 equals to f of 1 2। এই দেখো এই ইকুয়েশনটা আমার একটা সিঙ্গেল পার্টিকুলার ইকুয়েশন অফ মোশনের মতো হয়ে যাচ্ছে কিনা, খেয়াল করো এই ইকুয়েশনটা আমার একটা সিঙ্গেল পার্টিকুলার ইকুয়েশন অফ মোশনের মতো হয়ে গেল কিনা, যেখানে এখানে কিন্তু আমার দুটো পার্টিকেল ছিল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, which is the equation of motion for a single particle, for a single particle, having mass মিউটা হচ্ছে রিডিউস মাস, ঠিক আছে তো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, যে thus using the applying the concept of reduced mass we can change thus using the concept of reduced mass a two body problem is can be converted to one body problem, to one body problem। তাহলে দেখো এখানে দুটো পার্টিকুলার মুভমেন্ট হচ্ছে, সেটাকে আমি কি করছি, আমি ওয়ান বডি প্রবলেমে কনভার্ট করছি, মানে শুধু একটা পার্টিকেল, মানে এইখানটা তুমি খেয়াল করে দেখো, তাহলে এই জায়গাটা তোমরা একটুখানি কি হলো সেটা বুঝে নাও, যে তুমি যখন এই যে এই কেসটা ধরছো, আর্থের রেসপেক্টে একটা স্যাটেলাইটের মোশন কনসিডার করছো, তুমি কিন্তু ইকুয়েশন অফ মোশনটা যখন দেবে, এখানটা এফ অফ 1 2 যেটা, সেটা হচ্ছে অবভিয়াসলি আমার গ্র্যাভিটেশনাল ফোর্স gm1 gmm by r স্কয়ার,
তুমি যখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছো, এখানটায় তোমার স্যাটেলাইটের মাসটা দিলে কিন্তু চলবে না, এম দিলে চলবে না। টু বডি প্রবলেমটাকে ওয়ান বডি প্রবলেম কনভার্ট করতে গেলে তোমাকে এখানটায় এম, ক্যাপিটাল এম বাই এরম একটা মাস নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে রিডিউস মাস। টু বডি প্রবলেমকে ওয়ান বডি প্রবলেমে কনভার্ট করতে গেলে তোমাকে একটা রিডিউস মাসের কনসেপ্ট নিয়ে আসতে হবে। এবার যদি অবভিয়াসলি আমার এমটা যদি অনেক বড় হয় এই স্মল এম এর থেকে, তখন আমার মিউটা অটোমেটিক্যালি আমার স্মল এম এর সমান হয়ে যাবে। মিউটা অটোমেটিক্যালি আমার স্মল এম এর সমান হয়ে যাবে, কারণ তুমি এখান থেকে আমি স্মল এমটা নেগলেক্ট করতে পারো, তাহলে এই এম আর এই এম কেটে যাবে, তাহলে মিউ ইকুয়ালস টু স্মল এম হয়ে যাবে। যদি আমার, তাহলে খেয়াল করো ব্যাপারটা, টু বডি মোশনের ক্ষেত্রে যখন দুটো বডির এরকম মোশন হচ্ছে, একটা বডির চারপাশে অন্য বডিটা গোল হয়ে ঘুরছে, তখন তোমাকে কিন্তু যখন তুমি স্মল বডির মানে অরবিটটা কনসিডার করছো এই ফার্স্ট বডিটার রেসপেক্টে, যেমন এক্ষেত্রে স্যাটেলাইটের মোশনটা কনসিডার করছো আর্থের রেসপেক্টে, সেই অবস্থায় তোমার স্যাটেলাইটের মাসটা নিলে কিন্তু চলবে না, বরঞ্চ স্যাটেলাইট আর আর্থের রিডিউস মাসটা নিতে হবে, দ্যাট ইজ মিউ। কিন্তু যদি আমার আর্থের মাসটা যেহেতু স্যাটেলাইটের মাসের থেকে অনেক বেশি, সেক্ষেত্রে তোমরা দেখা যাবে যে মিউটা অলমোস্ট ইকুয়াল টু দ্য স্যাটেলাইটের মাস হয়ে যাবে। কিন্তু এই ব্যাপারটা কখন কাজ করবে না, যখন দুখানা প্রায় ইকুইভ্যালেন্ট মাসের মধ্যে সেন্ট্রাল ফোর্স কাজ করছে, যেমন আমি এই কেসটা বলেছিলাম। বুঝতে পারলে কি পারলে না বলো? এই জায়গাটা বুঝতে পারলে? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে অসুবিধা হলে কিছু বলো কিন্তু। তাহলে এখানে আমি একটা কথা লিখে দিচ্ছি নোট হিসাবে, if m1 very very greater than m2, আচ্ছা m1 তো না, আমি m1 এর m2 এর বার, m2 এর রেসপেক্টে m1 এর বার করছি, তো m2 very very greater than m1 যদি আমার, কারণ আমি এখানে কি করছি m2 এর রেসপেক্টে m1 এর জন্য বার করছি, তাহলে m2 দেন mu equals to m1 m2 by m1 plus m2। এখান থেকে আমি কাকে নেগলেক্ট করতে পারবো, m1 টাকে নেগলেক্ট করতে পারবো, তাহলে m1 m2 by m2, m2 m2 কেটে যাবে, which is equals to m1। তাহলে এখানে বলতে পারি as in case of satellite revolving around earth, the mass of earth is much greater than the satellite, is much greater than the satellite, much greater than the satellite, and hence while considering the motion of satellite, we take mu equals to mass of satellite। ঠিক আছে? However, this will not be true in case of, this will not be true in case of two comparable masses
moving under the central force of each other. ঠিক আছে, তো এই জিনিসটাকে আমি একটুখানি ক্ল্যারিফাই করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হলো। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট পার্ট, very important part of central force, general equation of orbit. Of orbit for a particle moving under central force. Very very important. তোমরা যদি ঠিক করো যে সেন্ট্রাল ফোর্সের চ্যাপ্টারটা পরীক্ষার জন্য বাদ রাখবে, তাহলে আমি বলবো যে ঠিক আছে, তোমাকে ওপর নিচে কিছু পড়তে হবে না, কিন্তু এই ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ আ অরবিট, এটা অ্যাটলিস্ট করে যেও, আর এর করসপন্ডিং অঙ্ক করে যেও, কারণ এটা দেওয়ার চান্স 95% আছে। পরীক্ষায় একটা কোশ্চেন এখান থেকে আসবেই আসবে, 95% চান্স আছে এখান থেকে প্রশ্ন আসা। জেনারেল ইকুয়েশন অফ অরবিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তোমাকে আর সেন্ট্রাল ফোর্সে যা তোমরা করবে ম্যাক্সিমাম জিনিস এইটার উপর নির্ভর করছে। তোমাকে ইকুয়েশন অফ অরবিটটা আমি এখানটায় বার করব, আর ইকুয়েশন অফ অরবিটটা এরপর তোমাকে একটা কোন রকম একটা কি বলবো ফোর্স দিয়ে দেবে, তোমাকে আইদার অরবিটের ইকুয়েশন বার করতে হবে, বা অরবিটের ইকুয়েশন থেকে তোমাকে ফোর্সের টাইপ, মানে অরবিটের ইকুয়েশন দেওয়া থাকবে, সেটা দেখে তোমাকে ফোর্সটা বার করতে হবে যে কি টাইপের ফোর্স। এই টাইপের অঙ্ক তোমাদের আসবে, খুবই ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে পড়ো এই পার্টটা। চলো দেখা যাক। আচ্ছা, এবার আমাকে বলো যে সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে, চলো এই পার্টটা আমরা করি, আমার সাথে একটুখানি করো পারলে, এই জিনিসটা প্র্যাকটিসের দরকার, হাতে হাতে একটু করলে ভালো হয়। ইকুয়েশন অফ অরবিট অফ এ পার্টিকেল মুভিং আন্ডার সেন্ট্রাল ফোর্স। আচ্ছা, ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস, আচ্ছা তোমরা আছো তো, একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। স্যার ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস অ্যাক্সিলারেশনের ইকুয়েশন কি? আচ্ছা, এখানটায় আমি অ্যাক্সিলারেশনটাকে এফ হিসাবে রিপ্রেজেন্ট করছি। প্লেন পোলার কোঅর্ডিনেটস এফ আর আর ক্যাপ প্লাস এফ থিটা থিটা ক্যাপ লেখা যেতে পারে, এফ আর আর ক্যাপ প্লাস এফ থিটা থিটা ক্যাপ, হুইচ ইজ ইকুয়ালস টু এফ আরটা কি হবে, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার। মনে পড়ছে এই জিনিসগুলো প্লেন পোলার কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে করিয়েছিলাম, এটা বলেছিলাম মুখস্থ করতে হবে, প্লাস এইটা বলেছিলাম মুখস্থ রাখতে হবে, প্লাস এফ থিটা কি হবে, আর থিটা ডবল ডট প্লাস টু আর ডট থিটা ডট থিটা ক্যাপ। এই যে সেকেন্ড ইকুয়েশনটা আছে, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, এটা তো যেমন আছে তেমনই রাখলাম, প্লাস এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি, 1/r ddt of r square d theta। এই যে উপরের ইকুয়েশনটা, সেটাকে এইভাবে লেখা যেতে পারে। যদি বিশ্বাস না হয় তোমরা করে দেখতে পারো, চলো করে দেখিয়ে দিই একবার। আচ্ছা, কোনটাকে কি কম্পোনেন্ট বলে সেটাকে আমি বলে দিই, এটাকে বলা হয় রেডিয়াল কম্পোনেন্ট, আর এটাকে বলা হয় ক্রস রেডিয়াল কম্পোনেন্ট।
ক্রস রেডিয়াল কম্পোনেন্ট। আচ্ছা, এখানটা একটা জিনিস আমি করে দেখাচ্ছি যে এই পার্টটা কিভাবে হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1/r ddt of r square theta dot, তুমি যদি ডিডিটি করো, আরটাকে ধরো কমন নিলাম, এটা যদি ডেরিভেটিভ করি দুটো পার্ট হবে, একটা 2r r ডট থিটা ডট বেরিয়ে আসবে, প্লাস আর স্কোয়ারটা কমন রাখলাম, থিটা ডবল ডট বেরিয়ে আসবে, হুইচ ইজ ইকুয়ালস টু, তুমি এবার আরটা বোথ সাইডে কেটে দাও, তুমি কি পাচ্ছ দেখো, 2r ডট থিটা ডট প্লাস আর থিটা ডবল ডট। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো এই জিনিসটা আমরা পেলাম কি পেলাম না, এই টার্মটা পেলাম কি পেলাম না, তাহলে এই জিনিসটা ইকুয়ালস টু উপরের অংশটা। ঠিক আছে, তো রেডিয়াল আর ক্রস রেডিয়াল কম্পোনেন্ট। এবার সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে, সেন্ট্রাল ফোর্স ইজ আ ফাংশন অফ আর অনলি। সেন্ট্রাল ফোর্সটা শুধু আর এর ফাংশন, থিটার কি ফাংশন হয়? No. As central force is function of r only, and is directed along r cap, thus theta cap component of central force is 0. Theta cap component of central force is 0. Hence, এবার সেন্ট্রাল ফোর্সে যদি থিটা কম্পোনেন্ট 0 হয়, তাহলে অ্যাক্সিলারেশন, থিটা কম্পোনেন্টের অ্যাক্সিলারেশনটাও 0 হবে। হেন্স থিটা component of acceleration is also 0, কারণ ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে থিটা কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন তোমার যদি 0 হয়, তাহলে আমি কি লিখতে পারি, দাস এই একটু আগে যে ফর্মুলাটা লিখলাম 1/r, বা আরেকটুখানি কাজ করি, এফ থিটাটা লিখে দিই আগে, দাস এফ থিটা ইকুয়ালস টু 0, which implies f থিটার ফর্মুলাটা লিখি 1/r ddt of কি ছিল, r স্কয়ার থিটা ডট ইকুয়ালস টু 0। চোখ বন্ধ করে এটা দেখে আমি কি বলতে পারি, r স্কয়ার থিটা ডট ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলা যেতে পারে। এই কনস্ট্যান্ট টার্মটাকে আমি ধরে নিচ্ছি ইকুয়ালস টু h, এই কনস্ট্যান্ট টার্মটাকে আমি ধরছি h, খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আর স্কয়ার থিটা ডট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর এই কনস্ট্যান্ট টার্মটাকে আমরা h হিসাবে ধরবো, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এবার এখানটায় মাথায় রাখার জন্য তোমাদেরকে আমি এটা বলছি, রিমেম্বার, এটা মাথায় রাখবে। আচ্ছা, এটা এক কাজ করি, একটু পরেই লেখাবো, ঠিক আছে, এটা রিমেম্বারটা লাস্টে লিখিয়ে দেবো, আগে পুরোটা কমপ্লিট হয়ে যাক। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। আর স্কয়ার থিটা ডট ইকুয়ালস টু এইচ, এইচটা এক্ষেত্রে একটা কনস্ট্যান্ট, এইচ এর একটা মানে আছে, সেটা আমরা পরে বলবো। এবার টু ডিরাইভ দ্য ইকুয়েশন অফ অরবিট, এবার আমরা ইকুয়েশন অফ অরবিটটা নিয়ে যাচ্ছি। টু ডিরাইভ দ্য ইকুয়েশন অফ অরবিট, we consider বা we take
আর যেটা আছে সেটাকে আমরা 1/u একটা নতুন ভ্যারিয়েবল ধরবো, r ইকুয়ালস টু 1/u। ইউটা হচ্ছে একটা নতুন ভ্যারিয়েবল যেটা হচ্ছে r এর ইনভার্স। তাহলে r ডট কত হবে, which implies r ডট ইকুয়ালস টু, এবার দেখো r ডট মানে হচ্ছে তুমি ddt করছো অফ d 1/u, ddt অফ 1/u করছো। এবার ddt অফ 1/u মানে কি, এটাকে আমি সব থিটার রেসপেক্টে নিয়ে যাব, dd থিটা অফ 1/u d থিটা dt লেখা যেতে পারে। তাহলে এখান থেকে আমার r ডটটা কি বেরোচ্ছে দেখো, খুব ইম্পর্টেন্ট, r ডট ইকুয়ালস টু তুমি যদি du 1 dt মানে ডেরিভেটিভ করো, 1/u এর ডেরিভেটিভ করো, তাহলে তুমি কি পাবে খেয়াল করে দেখো, -1/u² পাবে। যদি 1/u এর ডেরিভেটিভ করো তাহলে -1/u², তার সাথে তোমার কি বেরিয়ে আসবে, du dt টা বেরিয়ে আসবে, কারণ তুমি এটাকে থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করছো। আর কি আসবে, থিটা ডট আসবে। এই যে টুকরো টুকরো ফর্মুলাগুলো আসছে, সেই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, যেটা আমি লিখলাম না, চলো সেটাকে আমি একটু লিখে দিচ্ছি, যেটা আমি উপরে জায়গা ছাড়লাম সেটা একটু লিখে দিচ্ছি। রিমেম্বার, এটাকে তোমরা মাথায় রাখবে, r স্কোয়ার থিটা ডট, এই জিনিসটা আমার h হবে, আবার থিটা ডট বাই ইউ স্কোয়ার, এই জিনিসটাও আমার h হবে। এই যে আমি যেটা এখানে লিখছি, দাঁড়া একটুখানি ভালো করে লিখি, জায়গা হচ্ছে না, এটাকে একদম তোমরা জলের মতো মুখস্থ করে রাখবে। এই যে পিকচারটা যেটা আমি আঁকছি এখন, r স্কোয়ার থিটা ডট, এই জিনিসটা তোমাকে h দেবে, আবার থিটা ডট বাই ইউ স্কোয়ার, থিটা ডট বাই ইউ স্কোয়ার সেটাও তোমাকে h দেবে, আর h যেটা সেটা হচ্ছে তোমার l বাই m। এলটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, এলটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, এম হচ্ছে মাস। তাহলে এইচ হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস। এই যে ফর্মুলাটা আমি লিখলাম এখানটায়, এই ফর্মুলাটাকে একদম মানে চোখের মধ্যে যেন গেঁথে যায়, এটা একদম যেন চোখের মধ্যে গেঁথে যায় জিনিসটা, যে কখনো এটা যেন মা ভুলবে না। আর স্কোয়ার থিটা ডট এইচ দেবে, থিটা ডট স্কোয়ার সরি থিটা ডট বাই ইউ স্কোয়ার এইচ দেবে, আর এইচ ইকুয়ালস টু এল বাই এম। এই তিনটে ফর্ম একদম জলের মতো মাথায় রাখবে, ঠিক আছে তো? এবার দেখো, এটা আশা করছি তোমরা মাথার মধ্যে নিয়ে নিয়েছো। এবার দেখো কিভাবে কোথায় কোথায় এটা কাজে লাগছে। এই যে ধরো আমি এখানটায় লিখলাম থিটা ডট বাই ইউ স্কোয়ার, কি হবে বলো, থিটা ডট বাই ইউ স্কোয়ার কি হবে, H হ্যাঁ দেখো এখানে লেগে গেল, ইকুয়ালস টু মাইনাস এইচ ডিউ ডি থিটা। তো এটা আমরা পেলাম কি, আমরা আর ডটের একটা ফর্মুলা পেলাম। এখানে লিখে রাখি as h equals to theta dot by u square, as h equals to theta dot by u square। ঠিক আছে, নেক্সট এবার কি করব, এটা তো r ডট পেয়েছি, r ডবল ডট করব। নাও r ডবল ডট, ডবল ডট মানে কি, r ডটে ddt, r ডটে ddt, r ডটে ddt মানে কি, এই যে যে জিনিসটা পেয়েছি মাইনাস এইচ ডিউ ডি থিটা, এটা ddt, ddt অফ মাইনাস এইচ ডিউ ডি থিটা। হলো, এবার কি করব, আবার সেম কেস যেমভাবে আমি করলাম, মাইনাস এইচটা কনস্ট্যান্ট বাইরে আসবে, এখানটায় তোমার থিটা রেসপেক্টে তোমার যাবে ডিডি থিটা অফ ডিউ ডি থিটা ডি থিটা ডিটি, আহা সরি ডি থিটা ডিটি। তাহলে অবভিয়াসলি আমার এখানটায় কি বেরোচ্ছে, আর ডাবল ডট ইকুয়ালস টু মাইনাস এইচ ডি টু ইউ ডি থিটা টু থিটা ডট। আচ্ছা, থিটা ডটের সাথে এইচ এর সম্পর্ক কি,
থিটা ডট বাই কি জিনিস থাকলে এইচ হবে? বাই ইউ স্কয়ার। হ্যাঁ, থিটা ডট বাই ইউ স্কয়ার হচ্ছে আমার এইচ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, থিটা ডট ইকুয়ালস টু এইচ বাই ইউ, এইচ ইন্টু ইউ স্কয়ার লেখা যাবে কি যাবে না? হ্যাঁ স্যার। তাহলে এইটা আমি এখানে বসিয়ে দিলে, যে থিটা ডটের জায়গায় এইচ বাই ইউ স্কয়ার বসাই, তাহলে আমার এখানটায় কি হয়ে যাবে, আর ডবল ডট ইকুয়ালস টু মাইনাস এইচ স্কয়ার ইউ স্কয়ার ডি টু ইউ ডি থিটা টু, মাইনাস এইচ স্কয়ার ইউ স্কয়ার ডি টু ইউ ডি থিটা টু, এটা হচ্ছে আমার আর ডবল ডট বেরোলো, আর ডবল ডট বেরোলো। ঠিক আছে, তাহলে আর ডট আর আর ডবল ডট বার করে নিয়েছি। এবার তোমরা দেখো কি করব। এবার সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে আমার কোন কম্পোনেন্টটা থাকে, দাস দা রেডিয়াল কম্পোনেন্ট, রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের রেডিয়াল কম্পোনেন্টটা বার করছি। সেটা কি, এফ অফ আর, সেটা কি ছিল, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, এইটা আমি লিখলাম। আচ্ছা, অ্যাক্সিলারেশনটাকে আমরা কি লিখতে পারি, অ্যাক্সিলারেশনটাকে লিখতে পারি সেন্ট্রাল ফোর্স এফ ফাংশন অফ আর, এটা হচ্ছে ফোর্সটাকে রিপ্রেজেন্ট করছে বাই, আচ্ছা মিউ দিচ্ছি কারণ কেন বলতো, মাসের জায়গায় এম এর জায়গায় মিউ দিচ্ছি, কারণ এখানটায় তো সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে তো রিডিউস মাসটা কাজে লাগে, যেটা আমরা একটু আগেই দেখলাম টু বডি প্রবলেমে। তোমরা এমও দিতে পারো, বইতে দেখবে মিউই দেওয়া রয়েছে, মিউটা হচ্ছে রিডিউস মাস, খেয়াল রাখবে এখানটায় মিউটা হচ্ছে অ্যাকচুয়ালি মাস। তো অ্যাক্সিলারেশন কি, ফোর্স বাই মাস, তাই জন্য ফোর্স বাই মাস দিয়েছি, খেয়াল রাখবে। সেটা ইকুয়ালস টু আর ডবল ডটটা আমরা একটু আগে কি পেলাম, এই জিনিসটা পেলাম, সেটা বসিয়ে দেবো, মাইনাস মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা টু, মাইনাস এখানে আর আছে আর থিটা ডট স্কোয়ার, আরটা আমি আর এর জায়গায় কি বসাবো, ওয়ান বাই ইউ বসাবো, আর এর জায়গায় ওয়ান বাই ইউ বসিয়ে দেবো। আর থিটা ডট যেটা আছে, থিটা ডটের সাথে এইচ আর ইউ এর সম্পর্ক কি, থিটা ডটের সাথে এইচ আর ইউ এর সম্পর্ক, থিটা ডট ইকুয়ালস টু এইচ ইউ স্কোয়ার, ঠিক কিনা? তাহলে আমি এখানটায় এইচ ইউ স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি থিটা ডটের জায়গায়। এই জন্য আমি বলেছিলাম যে এইটাকে একদম, কারণ জায়গায় জায়গায় এই ফর্মুলাটা, এই তিনটে ফর্মুলা জায়গায় জায়গায় কাজে লাগবে। থিটা ডট ইকুয়ালস টু এইচ ইন্টু ইউ স্কোয়ার, তো এখানটায় আমি কি করেছি, থিটা ডটের জায়গায়, থিটা ডটটার জায়গায় আমি এইচ ইউ স্কোয়ার বসিয়ে দিয়েছি, তাহলে থিটা ডট স্কোয়ারের জায়গায় এইচ ইউ স্কোয়ার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো এটা ক্যালকুলেট করলে কত আসবে, হুইচ ইমপ্লাইজ, এবার এফ অফ আর, ফাংশন অফ আর না লিখে এফটাকে এফ অফ ওয়ান বাই ইউ লিখতে পারি, যেহেতু ইউটা হচ্ছে ওয়ান বাই, আরটা হচ্ছে ওয়ান বাই ইউ, এখানে মিউ রয়েছে, দ্যাট ইজ রিডিউস মাস, মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি টু ইউ ডি থিটা টু, এখানটায় স্কোয়ার হয়ে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে এইচ ইউ কিউ মাইনাস এইচ ইউ কিউ। তাহলে যদি আমি দেখি বোথ সাইড থেকে আমি এইচ বোথ সাইড থেকে আমি এইচ স্কয়ার হবে এখানে। হ্যাঁ হ্যাঁ সরি 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 এইচ স্কোয়ার, রাইট, স্কোয়ার আছে হোল স্কোয়ার। বোথ সাইড থেকে আমি কি কমন নিতে পারি, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার কমন নিতে পারি, মাইনাসটা কমন নিতে পারি, তাহলে আমি এটাকে লিখতে পারি ইকুয়ালস টু এফ অফ ওয়ান বাই ইউ, এফ অফ ওয়ান বাই ইউ বাই মিউ ইকুয়ালস টু মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, কমন নিয়েছি, মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, ভেতরে কি করে থাকলো এটাকে মুখস্থ রাখবে, ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ, ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ। এই যে ইকুয়েশনটা পেলাম না, এবার শুধু এইটার আকারে পুরোটাকে লেখো, ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইকুয়ালস টু মাইনাস এফ অফ ওয়ান বাই ইউ বাই
h স্কোয়ার u স্কোয়ার। আচ্ছা, এখানে আরেকটা কেস লিখে দিচ্ছি, অ্যাজ দ্য সেন্ট্রাল ফোর্স ক্যান বি বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ, অ্যাজ দ্য সেন্ট্রাল ফোর্স ক্যান বি বোথ পজিটিভ আর নেগেটিভ। সেন্ট্রাল ফোর্সটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। পজিটিভ হলে আমরা বলবো যে ওই ফিক্সড পয়েন্টের দিকে, পজিটিভ হলে ফিক্সড পয়েন্টের উল্টো দিকে কাজ করছে, আর যদি নেগেটিভ হয় তাহলে ফিক্সড পয়েন্টের দিকে কাজ করছে। দেয়ারফর ইকুয়েশনটা আমার এই ফর্মে চলে আসবে, ডি টু ইউ মানে এটা প্লাস মাইনাস আসবে, ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এফ অফ ওয়ান বাই ইউ by h by h square u square du, h square u square du. This is the equation of orbit. Equation of orbit under central force. General equation of orbit under central force. যদি একটা জিনিস খেয়াল রাখবে, যদি এটাকে অ্যাক্সিলারেশনের রেসপেক্টে, এটা তো ফোর্স রয়েছে, ক্যাপিটাল এফ মানে ফোর্স, যদি অ্যাক্সিলারেশনের রেসপেক্টে লিখতে চাও মিউটাকে খাইয়ে দেবে, তাহলে এখানটায় স্মল অ্যাক্সিলারেশন থাকবে স্মল এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এটাও থাকতে পারে, তো ঘাবড়াবে না। ঠিক আছে, এইটা হচ্ছে আমার জেনারেল ইকুয়েশন অফ অরবিট। আচ্ছা, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেটা একটু দেখা যাক। একটা প্রশ্ন এক্সাম্পল করাই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে, খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে তোমার একটা প্রশ্ন আসবেই আসবে। আচ্ছা, এই অবধি বলো কারোর কোনো অসুবিধা হয়নি তো এই ইকুয়েশনটা আনতে? মেন তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে দেখবে এই ইকুয়েশন গুলো আনতে খুব একটা প্রবলেম হবে না। চলো একটা অঙ্ক করাই, কি টাইপের প্রবলেম আসে, একটা প্রবলেম তো দেবেই। আর a particle follows a spiral path given by, মানে এখানে অরবিটার ইকুয়েশন দিয়ে দিয়েছে, r equals to c theta square, r equals to c theta square, where c is a constant. Prove that the particle is moving under central force. Also find the form of force. Form of the force. Now কোশ্চেনটা দেখে নাও।
ঠিক আছে, তো যদি এরকম প্রবলেম দেওয়া থাকে যেখানটায় তোমার আরটা দিয়ে দিয়েছে, নর্মালি তোমার প্রবলেম এটাই হবে, তোমাকে আরটা অ্যাজ এ ফাংশন অফ থিটা দিয়ে দেবে, ঠিক আছে? তো মানে সেন্ট্রাল ফোর্স দেখো আর অ্যাজ এ ফাংশন অফ থিটা মানে হচ্ছে কি, তোমার এখানটায় আর আছে আর থিটা আছে, মানে তুমি একটা ইয়ে পাচ্ছ আর কি, কি বলে, ওই প্লেন পোলার কোঅর্ডিনেটের ইকুয়েশন পাচ্ছ আর এজ এ ফাংশন অফ থিটা। তোমাকে করতে হবে কি, তোমায় দেখতে হবে সেন্ট্রাল ফোর্সের তোমার ফোর্সটা কি টাইপের, ফোর্সটা সেন্ট্রাল ফোর্স হচ্ছে কিনা বা ফোর্সটা কি টাইপের ফোর্স হচ্ছে সেটা বার করতে হবে। তো এরকম অঙ্ক দেওয়া থাকলে যেখানে তোমাকে কি করতে হবে, যে সেন্ট্রাল ফোর্সের যে অরবিটের ইকুয়েশন আছে, এই অরবিটের ইকুয়েশনে তোমাকে বসিয়ে এফটা বার করতে হবে। তুমি যদি এফটা বার করো আর বার করে দেখো যে এফ এর মধ্যে ইকুয়েশনে বসিয়ে জাস্ট বার করতে হবে, তুমি যদি বার করে দেখো যে এই এফ যেটা আছে ইকুয়েশনটা, এই এফ এর মধ্যে তোমার কোনো, এই এফ যে ইকুয়েশনটা আছে এই এফ এর মধ্যে তোমার কোনো মানে কি বলবো, কি বলে, কোনো থিটার টার্ম নেই, শুধু আর এর টার্ম রয়েছে, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এফটা আমার সেন্ট্রাল ফোর্সে রয়েছে। ঠিক আছে, চলো একটা এই অঙ্কটা করিয়ে দেখাই। একটু আওয়াজ দিয়ে, তো কানেকশন আছে তো? হ্যাঁ স্যার। চলো এই অঙ্কটা একটু করাই। কি করতে হবে দেখে নাও, গিভেন দ্যাট আর এর ভ্যালুটা আগে লিখবে যা দেওয়া রয়েছে, আর ইকুয়ালস টু সি থিটা স্কোয়ার, আর থেকে ইউ বার করবে, দাস ইউ ইকুয়ালস টু কত হবে, 1/r, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/c থিটা স্কোয়ার। ঠিক আছে, এবার আমি কি করব, তোমাকে খেয়াল করো, তোমাকে এই ফর্মুলার মধ্যে বসাতে হবে d2u d theta 2 plus u ইকুয়ালস টু এই জিনিসটা, এফটাকে তোমায় বার করে দেখতে হবে। তো এই ফর্মুলাটা জাস্ট চোখ বন্ধ করে বসিয়ে দাও, কি হবে, আগে du d theta বার করো, du d theta, তারপর d2u d theta বার করতে হবে। du d theta কি হবে দেখো, যেহেতু সিটা কনস্ট্যান্ট তাই 1/c রাখলাম, থিটা 1/থিটা স্কোয়ারের উপর তোমার যদি ডেরিভেটিভ হয় তাহলে কি পাচ্ছ, -2/থিটা কিউব, এই জিনিসটা পাওয়া যাবে কি পাওয়া যাবে না, তাহলে এটা আমার হচ্ছে -2/c থিটা কিউব, এটা বেরোলো d2u, সরি du d থিটাটা বেরোলো। একই রকম ভাবে d2u d থিটা 2 বার করো, এটা ডবল ডেরিভেটিভ করো, d থিটা অফ -2/c কিউব, c থিটা কিউব, তাহলে কি হচ্ছে, which is equals to আচ্ছা মাইনাস সিটা বাইরে নিয়ে আসলাম, -2/c, থিটা কিউবের উপর যদি ডেরিভেটিভ হয় তাহলে আমার কি বেরোবে, -3 বেরোবে বাই থিটা টু দি পাওয়ার 4, তাহলে d2u d থিটা 2 কি বেরোচ্ছে, which implies d2u d থিটা 2 মাইনাসে মাইনাসে প্লাস 6c বাই থিটা টু দি পাওয়ার 4, 6c বাই থিটা টু দি পাওয়ার 4, এটা আমার d2u d থিটা 2 বেরোলো। তো দেখলে কি করলাম, কিছুই না, সবার আগে আরটাকে ইউতে কনভার্ট করলাম, তারপর du d থিটা বার করলাম, আর d2u d থিটা বার করলাম। তাহলে দা ইকুয়েশন অফ অরবিটে এবার বসে দেবো, দাস ইকুয়েশন অফ অরবিট, এটাকে আমি কি লিখতে পারি, এটাই লিখতে পারি d2u d থিটা 2 প্লাস u ইকুয়ালস টু, কি ছিল জানো আমার এখানটায়, f of 1/u, এখানটা আমি প্লাস মাইনাস নিচ্ছি না আপাতত, বা নিয়ে নি, মাইনাস নিয়ে নি, f of 1/u বাই নিচে আমার কি ছিল, h স্কোয়ার u স্কোয়ার নিউ। আচ্ছা একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এই ইকুয়েশনটাকে আরেকভাবে লেখা যেতে পারে as h equals to l by mu, h equals to angular momentum by mass, angular momentum per unit mass। যেহেতু আমার এই ইকুয়েশনটা হচ্ছে, খেয়াল রাখবে h equals to l by mu, l হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, mu হচ্ছে মাস, তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, এটাও একটা ফর্ম অফ অরবিট ইকুয়েশন, d2u d থিটা 2 প্লাস u
ইকুয়ালস টু মিউটা আমার উপরে চলে যাবে, মিউ বাই এল স্কোয়ার ইউ স্কোয়ার এফ অফ 1/u মাইনাস আছে সামনে, মাইনাসটা রাখলাম। ঠিক আছে, তো এইভাবে আমি লিখতে পারি ইকুয়েশনটাকে। আমার টার্গেট হচ্ছে এফ অফ 1/u বার করা, which implies f of 1/u কত হবে দেখো, এইটাকে বার করা হচ্ছে টার্গেট, কারণ ফোর্সটা চেয়েছে, খেয়াল করবে। তাহলে মাইনাস এল স্কোয়ার ইউ স্কোয়ার বাই মিউ d2u d2 প্লাস ইউ। ঠিক আছে, এবার যা যা পেয়েছিলাম বসাতে থাকো, which is equals to f of 1/u, এলটা তো একটা কনস্ট্যান্ট টার্ম আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে তো অসুবিধা নেই, এটাকে যেমন আছে লিখি। এল স্কোয়ার, আচ্ছা ইউ, এল স্কোয়ার ইউ স্কোয়ার বাই মিউ d2u d2 টা কি পেয়েছিলাম, চলো একবার দেখে নিই। 6c থিটা টু দি পাওয়ার 4, 6/c থিটা টু দি পাওয়ার 4 পেয়েছিলাম, চলো এটা লিখে দিই, 6/c থিটা টু দি পাওয়ার 4 প্লাস ইউ আছে, ইউটাকে ইউ হিসাবে প্লাস ইউ। আচ্ছা এক কাজ করা যাক, এবার যতগুলো ইউ আছে সবাইকে সি থিটার ফর্মে নিয়ে আসি, সব ইউ গুলোকে সি থিটার ফর্মে নিয়ে আসি। f of 1/u equals to মাইনাস এল স্কোয়ার, ইউ এর জায়গায় যদি সি থিটা নিয়ে আসি তাহলে এটা মাই মিউ, ইউ এর জায়গায় সি থিটা নিয়ে আসলে আমার সি থিটা স্কোয়ার নিয়ে আসবো, তাহলে সি থিটা স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাবে। ইউ ইকুয়ালস টু কি, ইউ ইকুয়ালস টু 1/c থিটা স্কোয়ার, তাই তো, তাহলে এটা আমার সি থিটা স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাবে বাই 6c থিটা টু দি পাওয়ার 4 প্লাস 1/c থিটা স্কোয়ার। ঠিক আছে, এবার এখানটায় একটা কাজ করতে পারি, এখানটায় আমাকে চেষ্টা করবে সবসময় যে এই জায়গাটায় আমার, দেখো এখানে কি আছে, সি থিটা টু দি পাওয়ার 4, এটাকে তুমি সি থিটা স্কোয়ারের ফর্মে কোনোভাবে নিয়ে আসার চেষ্টা করো, এই জায়গাটায় নিচের এখানটায় কোনোভাবে সি থিটা স্কোয়ারের ফর্মে নিয়ে আসার চেষ্টা করো। কিভাবে নিয়ে আসতে পারি তুমি দেখো, যদি আচ্ছা এল স্কোয়ার বাই মিউ, এল স্কোয়ার বাই মিউ 1/c থিটা স্কোয়ার হোল স্কোয়ার, আমি যদি 6 এর সাথে একটা সি গুণ করি ওপর নিচে, তাহলে আমার নিচে এরকম ফর্ম আসবে কি আসবে না দেখো, এই জিনিসটা লেখা যাবে কি দেখে বলো, থিটা স্কোয়ার হয়ে গেল থিটা স্কোয়ার টু সরি সি স্কোয়ার থিটা টু দি পাওয়ার 4, দ্যাট ইজ সি থিটা স্কোয়ার হোল স্কোয়ার, হবে কি হবে না, এটা লেখা যাবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার একটুখানি খেয়াল করে বলো তো 1/c থিটা স্কোয়ারটা আর এর রেসপেক্টে কি হচ্ছিল, 1/r। 1/c থিটা স্কোয়ারটা আর হচ্ছিল অ্যাকচুয়ালি, না না 1/r হচ্ছিল, সরি 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 1/r রাইট, সি থিটা স্কোয়ারটা আর, সি থিটা স্কোয়ার হচ্ছে আর। তুমি তাহলে এক কাজ করো, এবার যতগুলো ইকুয়েশনের মধ্যে সি থিটা স্কোয়ার আছে সেই সবার জায়গায় আর বসাতে থাকো, তাহলে দেখো তোমার কি বেরোচ্ছে, মিউ আর স্কোয়ার বাই 6c বাই আর স্কোয়ার প্লাস 1/r। তাহলে এবার এখানটায় দেখো, যেহেতু এফটা অ্যাজ, এখানটায় এফটা দেখো, এফটা শুধু ফাংশন অফ আর, অ্যাজ হেয়ার এফ ইজ ফাংশন অফ আর অনলি, hence F is central force. Having the form
ফর্মটা বার করতে দিয়েছে, ফর্মটা কি, এটাই ফর্ম, এই ওপরে যেটা বেরিয়েছে এটাই ফর্ম। তুমি আরেকটা কাজ করতে পারো, আরটাকে গুণ করে দাও, তাহলে এফ অফ আর ইকুয়ালস টু মাইনাস এল স্কোয়ার বাই মিউ 6c বাই আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে, কারণ এখানটায় আর স্কোয়ার আছে, গুণ করে আর টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার প্লাস 1 বাই আর কিউব। এইটা হচ্ছে ফর্ম অফ এফ। ঠিক আছে, তো এরকম ধরনের অঙ্ক আসবে যেখানে তোমাকে আরটা এজ এ ফাংশন অফ থিটা দিয়ে দিতে দেবে, তোমাকে এই ইকুয়েশন অফ অরবিটে বসাতে হবে, তোমাকে ফোর্সটা বার করতে বলবে, তো ফোর্সটা তোমাকে এইভাবে বার করতে হবে, তোমাকে ফাইনালি কনভার্ট করতে হবে, সবকিছুকে আর এর মধ্যে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আর এরকম কিছু এক্সাম্পলের অঙ্ক আছে, তোমাদের নেক্সট দিন করিয়ে দেবো এক্সাম্পলের অঙ্কগুলো, ওই অঙ্কগুলোই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনে আসে। ঠিক আছে, তো যতগুলো এক্সাম্পলের অঙ্ক করাবো সবগুলো ইম্পর্টেন্ট, ভালো করে করবে। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকুক। নেক্সট আবার নর্মাল টাইম, কালকে যেরকম পড়াই সেরকম পড়াবো, কাল 5টার সময়। ঠিক আছে।